পড়ুয়ার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আপনারা দেখছেন হুমায়ুন আহমেদের মিসির আলী সিরিজের উপন্যাস কহেন কবি কালিদাসের দ্বিতীয় পর্ব। প্রথম পর্বটি দেখতে আই বাটনে ক্লিক করুন অথবা ভিডিওটির লিঙ্ক পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে। চলুন তাহলে শুরু করা যায়। আত্মজীবনের তৃতীয় অধ্যায়। মৃত্যু ভয়াবহ একটি ব্যাপার। মৃত্যুর চেয়েও ভয়াবহ ব্যাপার কি আছে? অবশ্যই আছে। মৃত্যুর চেয়েও ভয়াবহ ব্যাপার আমি ঘটতে দেখলাম। ইথেন মারা গেল সন্ধ্যাবেলায়। রাত 10টায় পুলিশ এসে বাবাকে অ্যারেস্ট করে নিয়ে গেল। রমনা থানার ওসি জানালেন, থানায় এক মহিলা ফোন করে জানিয়েছেন তিনি স্পষ্ট দেখেছেন ঘিয়া রঙের পাঞ্জাবি পরা এক দাড়িওয়ালা লোক ইথেনকে ধাক্কা দিয়ে ছাদ থেকে ফেলেছে। আমাদের বাড়ির পাশের অ্যাপার্টমেন্ট হাউসে তিনি থাকেন। তিনি তার পরিচয় জানাতে চান না, এই বিষয়ে আর কিছু বলতেও চান না। তিনি চান পুলিশ তদন্ত করে বিষয়টা বের করুক। মহিলার টেলিফোন কলের পরপরই পুলিশ একজন পুরুষ মানুষের কল পায়। তিনিও একই কথা বলেছেন। আমি ওসি সাহেবকে বললাম, ঘটনাটা যখন ঘটে বাবা নামাজ পড়ছিলেন, আমিও একে ঘরে নামাজ পড়েছি। শব্দ শোনার পর দুজন একসঙ্গে ছুটে গেছি। ওসি সাহেব বললেন, আপনার কথা বুঝতে পারছি, কিন্তু আমাদের তদন্ত করতেই হবে। যে মানুষটার মেয়ে মারা গেছে আপনারা তাকে ধরে নিয়ে যাবেন? আজ নিতে হবে? 2-1 দিন পরে নিয়ে যান। আজ নিতে হবে, তদন্ত দ্রুত হতে হয়। ওসি সাহেবকে কিছু টাকা পয়সা দিলে কাজ হতো, আমার মাথায় আসেনি। তারা বাবাকে নিয়ে গেল। শুধু যে বাবাকে নিয়ে গেল তা না, ইথেনকে নিয়ে গেল। তার মৃত্যু অস্বাভাবিক, কাজেই পোস্টমর্টেম করা হবে। আমি একা বাসায় রইলাম। দুনিয়ার লোকজন ঘরে ঢুকছে, ঘর থেকে বের হচ্ছে, সবাই অপরিচিত। এর মধ্যে ক্যামেরা গলায় সাংবাদিকও আছে। সাংবাদিক ফ্ল্যাশ দিয়ে আমার একটা ছবি তুলল। তখন আমার মাথা খারাপের মতো হয়ে গেল। আমি চিৎকার করে বললাম, কেন আপনি আমার ছবি তুললেন? কোন সাহসে আপনি আমার ছবি তুললেন? কেউ আমার বাড়িতে থাকতে পারবে না, কেউ না। যে বাড়িতে ঢুকবে তাকেই আমি খুন করে ফেলব। সত্যি সত্যি আমি রান্নাঘর থেকে বটি নিয়ে এলাম। আমার উন্মাদ চেহারা দেখে ভয়েই লোকজন বের হয়ে গেল, তবে পুরোপুরি গেল না। গেটের বাইরে দাঁড়িয়ে চটলা পাকাতে লাগলো। কিছু রিক্সা দাঁড়িয়ে গেল। রিক্সার যাত্রীরা সিটের ওপর দাঁড়িয়ে দেখার চেষ্টা করছে। দর্শকদের কেউ কেউ আবার ঢিলও ছুটছে। বাবাকে নিয়ে যাওয়ার সময় ওসি সাহেব একটা ভদ্রতা করলেন। বাড়ির সামনে 2জন পুলিশ রেখে গেলেন। তাদের দায়িত্ব কাউকে ঘরে ঢুকতে না দেওয়া। ওসি সাহেব যখন বাবাকে নিয়ে যাচ্ছেন, তখন আমি বাবার মধ্যে কোনো অস্থিরতা দেখলাম না। তিনি সারাক্ষণই মাথা নিচু করে রাখলেন। আমাকে একসময় চাপা গলায় বললেন, ইবলিশের কাজ কেমন পরিষ্কার দেখলি? সে আরও অনেক কিছু করবে, সাবধান থাকবি। আমি বললাম, কিভাবে সাবধান থাকবো? দমে দমে আল্লাহর নাম নিবি। কিছুক্ষণ পরে পরে আয়াতুল কুরসি পরে হাততালি দিবি। হাততালির শব্দ যত দূর যাবে ততদূর পর্যন্ত ইবলিশ আসবে না। ঘরে সব বাতি জ্বালিয়ে রাখবি, ঘর যেন অন্ধকার না থাকে। ইলেকট্রিক বাল্ব জ্বলছে জ্বলুক, হাঁড়ি কেন জ্বালিয়ে রাখ। আমি চাচ্ছিলাম ইবলিশ শয়তান আসুক, তার সঙ্গে কথা বলি, দেখি সে আসলে চায় কি। আজ তার আসতে কোনো সমস্যা নেই। বাড়ি খালি, খালি বাড়িতে আমি একা হাঁটছি। ইবলিশ শয়তান এলো না। রাত 12টার দিকে বাবা ফিরলেন। পুলিশের জিপ এসে বাবাকে নামিয়ে দিয়ে গেল। রমনা থানার সেকেন্ড অফিসার বাবার ছাত্র, তার কারণেই বিনা ঝামেলা ছাড়া পেয়ে গেলেন। ইথেনের ডেড বডি পাওয়া গেল না। তাকে রাখা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। তার পোস্টমর্টম হবে পরদিন সকাল 10টায়। পোস্টমর্টম হওয়ার আগ পর্যন্ত আমাদের কিছুই করার নেই। বাবা প্রতি বৃহস্পতিবার যে পীর সাহেবের কাছে যেতেন, ওনার কাছে খবর পৌঁছেছিল। উনি রাত 1টার দিকে চলে এলেন। দোয়া দরুদ পড়ে বাড়ি বন্ধন করলেন। বসার ঘরের মেঝেতে বিছানা করা হলো। বিছানায় জায়নামাজ পেছানো হলো, আগরবাতি জ্বালানো হলো। বাবা তার পীর সাহেবকে নিয়ে কোরআন শরীফ পাঠ করা শুরু করলেন। বাবার এই পীর সাহেবকে আমার পছন্দ হলো। তিনি সান্ত্বনাসূচক কোনো কথাবার্তায় গেলেন না। তাকে দেখে মনে হচ্ছিল তিনি একটা কাজ হাতে নিয়ে এসেছেন, কাজটা সুন্দর মতো করবেন, এর বেশি কিছু না। তিনি আমাকে শুধু একটি কথাই বললেন, মাগো, সবই আল্লাহর ইচ্ছা। রাত কত হয়েছে আমি জানি না। আমি বসে আছি ইথেনের ঘরে। টেবিল ল্যাম্প চলছে। টেবিল ল্যাম্পের আলো ছাড়া ঘরে কোনো আলো নেই। ইথেনের বিছানা এলোমেলো, 2টা বালিশের একটা মেঝেতে। খাটের নিচে গাদা করে রাখা কাপড়, ধোপার বাড়িতে যাবার জন্য আলাদা করে রাখা। দেওয়ালে ইথেনের ছোটবেলার আঁকা ছবি, 4টা ছবি ফ্রেম করে বাঁধানো। গ্রাম, ঘর বাড়ি, নদীতে সূর্য অস্ত যাচ্ছে, রাখাল বালক বাঁশি বাজাচ্ছে। আমাদের 2 বোনের একটা ফটোগ্রাফও আছে।
কক্সবাজারে সমুদ্রে নেমেছি তার ছবি। ইথেন সমুদ্রের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য শাড়ি সামান্য উঁচু করেছে। তার সুন্দর ফর্সা পা দেখা যাচ্ছিল। এখন অবশ্যই দেখা যাচ্ছে না, বাবা কালো স্কচ টেপ দিয়ে পায়ের এই অংশ ঢেকে রেখেছে। আমার অদ্ভুত লাগছে। আমি একজন মৃত মানুষের ঘরে বসে আছি, এখনও তার শরীরের গন্ধ ঘরে ভাসছে, অথচ সে নেই। পাশের ঘর থেকে কোরআন পাঠের আওয়াজ আসছে, মাঝে মাঝে আসছে আগরবাতির গন্ধ। এই গন্ধটা মনে করিয়ে দিচ্ছে যে বাড়িতে মৃত্যু এসেছে। কোথায় রেখেছি ইথেনকে? এই চিন্তাটা অস্পষ্টভাবে আমার মাথায় আসছে। চিন্তাটা দূর করতে চাচ্ছি, কিন্তু পারছি না। ঢাকা মেডিকেল কলেজের মর্গ কেমন আমি তো জানি না। আরও অনেক 42 লাশের সঙ্গে সে শুয়ে আছে, নাকি তাকে আলাদা রাখা হয়েছে? সে কি শুয়ে আছে ঠান্ডা মেঝেতে, নাকি টেবিলে রাখা হয়েছে? সকালবেলা ডাক্তাররা আসবেন, কাটাকুটি করবেন। দরজায় টোকা পড়েছে। কেউ যেন খুব সাবধানে দরজা টানছে। আমি বললাম, কে? দরজার ওপাশ থেকে চাপা গলায় কেউ একজন বলল, আপা আসবো? আমি এই গলা চিনি, ইথেনের গলা। সামান্য ভাঙা ভাঙা, ঠান্ডা লাগলে ইথেনের গলা সামান্য ভেঙে যায়। আমি আবারও বললাম, কে? দরজার ওপাশ থেকে ইথেন বলল, আপা তুমি যদি ভয় না পাও তাহলে আমি ঘরে আসবো? আসি? আমি জবাব দিলাম না। আমার মাথা কাজ করছে না। ইথেনের ঘরে বসে তার কথা ভাবছিলাম বলেই কি প্রবল ঘোরের জগতে চলে গেছি? হ্যালুসিনেশন হতে শুরু করেছে? আমার এখন কি করা উচিত? বাবাকে ডাকা উচিত, নাকি আমি ইথেনকে ঘরে ঢুকতে বলবো? দরজায় ইথেনের হাত দেখা যাচ্ছে, চুড়ি পরা ফর্সা হাত, সবুজ কাচের চুড়ি। কত উঁচু থেকে সে পড়েছে, হাতের সব চুড়ি ভেঙে যাওয়ার কথা, অথচ এখনও হাত ভর্তি চুড়ি। সে দরজা আস্তে করে ভেতরের দিকে ঠেলে দিচ্ছে। এই তো ইথেনকে দেখা যাচ্ছে, তার বড় বড় চোখ, ফর্সা শান্ত চেহারা। আপা তুমি কি ভয় পাচ্ছ? না, ওরা আমাকে ঠান্ডা একটা বাক্সে ভরে রেখেছে। ভয় লাগছিল বলে চলে এসেছি। বেশিক্ষণ থাকবো না। আপা বসবো? বস। বাতিটা নিভিয়ে দেবে? বাতির জন্য তাকাতে পারছি না, চোখে আলো লাগছে। আমি যন্ত্রের মতো হাত বাড়িয়ে বাতি নেভালাম। ঘর পুরোপুরি অন্ধকার হলো না। বারান্দার বাতি জ্বলছে, তার আলো খোলা দরজা দিয়ে আসছে। এই আলো ইথেনকে স্পষ্ট দেখা যাচ্ছে। আমার ক্ষীণ সন্দেহ হলো, সে কি আসলেই ইথেন, নাকি ইবলিশ শয়তান ইথেনের রূপ ধরে এসেছে, নাকি পুরো ব্যাপারটাই প্রবল একটা ঘোর। আপা, বাবার সঙ্গে ওই লোকটা কে? ওনার পীর সাহেব। তোকে একটা কথা বলতে এসেছি আপা, কথাটা বলেই চলে যাব। বল কি কথা? তুই সাবধানে থাকবি। ইবলিশ শয়তান তোকে মারবে, সামান্য অসাবধান হলেই মারবে। কিভাবে সাবধানে থাকবো? তাকে তুই ধাঁধার মধ্যে রাখবি, সে যেন তোকে পরিষ্কার করে কখনোই বুঝতে না পারে। কীরকম ধাঁধা? তুই যে তার মতলব জানিস এটা তাকে বুঝতে দিবি না। আমার বুদ্ধি কম, আমি তার কাছে ধরা খেয়েছি। তোর বুদ্ধি বেশি, তুই পারবি। ইথেন আমার বুদ্ধি কিন্তু বেশি না। তাহলে এক কাজ কর, খুব বুদ্ধি আছে এমন কারো কাছে যা। খুব বুদ্ধি আছে এমন কাউকে আমি চিনি না। এখন চিনিস না, পরে চিনবি। অতি বুদ্ধিমান একজন মানুষের সঙ্গে তোর পরিচয় হবে, তার সাহায্য চাইবি। বুঝবো কি করে সে অতি বুদ্ধিমান? তাকে ধাঁধা জিজ্ঞেস করবি, দেখবি ধাঁধার জবাব দিতে পারে কিনা। প্রথম শুরু করবি সহজ ধাঁধা দিয়ে, তারপর কঠিনের দিকে যাবি। আপা, এই ধাঁধাটা দিয়ে শুরু কর। কহেন কবি কালিদাস, পথে যেতে যেতে নাই তাই খাচ্ছ, থাকলে কোথা পেতে। ইথেন হাসছে। সে আগের মতো হয়ে যাচ্ছে, হাসি খুশি গল্পবাজ মেয়ে। সে শব্দ করেই হাসছে। পাশের ঘরে নিশ্চয়ই সে শব্দ পৌঁছেছে। বাবা এবং তার পীর সাহেব কোরআন পাঠ বন্ধ করেছেন। বাবা উঠে আসছেন, তার পায়ের শব্দ পাওয়া যাচ্ছে। ইথেন বলল, আপা যাই। বাবা ঘরে ঢুকে ক্লান্ত গলায় বললেন, হাসছিস কেন মা? তোর শরীর খারাপ লাগছে? মাথার যন্ত্রণা? দুটো ঘুমের ট্যাবলেট খেয়ে শুয়ে থাক মা। তিনি আমার পাশে বসে মাথায় হাত বুলাচ্ছেন। আমি কাঁদতে শুরু করেছি, কিন্তু আমার কান্নার শব্দ হাসির শব্দের মতো শোনাচ্ছে। বাবা বিড়বিড় করে বললেন, তুই কাঁদছিলি, অথচ আমার কাছে মনে হচ্ছিল কেউ একজন হাসছে। বিপদে আপদে মানুষের মাথা ঠিক থাকে না, কি শুনতে কি শুনে। বাবা একটা কাজ করবে?
আমাকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাবে? আমি মর্গের বারান্দায় দাঁড়িয়ে থাকবো। বাবা বললেন, ঠিক হবে না রে মা। আমি বললাম, কেন ঠিক হবে না? অবশ্যই ঠিক হবে। তোমার মেয়েটা একা পড়ে আছে, একা একা ভয় পাচ্ছে। বাবা বললেন, এত রাতে কিভাবে যাব? আমি বললাম, রিক্সা নিশ্চয়ই পাওয়া যাবে, আর যদি না পাওয়া যায় আমরা হেঁটে যাব। পীর সাহেবকে জিজ্ঞেস করে দেখি। ওনাকে জিজ্ঞেস করার কিছু নেই বাবা, ওনার মেয়ে মর্গে পড়েনি, তোমার মেয়ে মর্গে পড়ে আছে। বাবা, তুমি আমার কথা বিশ্বাস করো, সে খুবই ভয় পাচ্ছে। তুই ওখানে গিয়ে কী করবি? আমি একটা জায়নামাজ নিয়ে যাব, মর্গের বারান্দায় জায়নামাজ বিছিয়ে সূরা ইয়াসিন পড়ব। রাত 3টায় আমরা ঢাকা মেডিকেল কলেজের মর্গে উপস্থিত হলাম। দারোয়ান গেট খুলে দিল। সে আমাদের দেখে মোটেই অবাক হলো না। সে নিশ্চয়ই আমাদের মতো অনেককে এভাবে আসতে দেখেছে। সে সহজ স্বাভাবিক গলায় পশ্চিম কোণ দিকে দেখিয়ে জিজ্ঞেস করলো, অজুর পানি লাগবো? আমি বললাম, আমার বোনের ডেড বডি মর্গে আছে, তাকে কি এক নজর দেখা সম্ভব? দারোয়ান বলল, নিয়ম নেই। আমি বললাম, ভাই একটু খোঁজ নিয়ে দেখেন না সম্ভব কিনা। সুপারভাইজার সাহেব হুকুম দিলে তালা খুলতে পারি, কাছে যাইতে পারবেন না, দূর থেকে দেখবেন। তালা খুলানোর জন্য খরচ দিবেন। খরচ কত? 500 টাকা লাগবে। 500 টাকা আমি দেব। দেখি সুপারভাইজার সাহেব আছে কিনা। ওনার হুকুম বিনা পারবো না। 1000 টাকা দিলেও পারবো না, আমার চাকরি বিলা হয়ে যাইব। বাবা জায়নামাজ বিছিয়ে সূরা ইয়াসিন পড়া শুরু করেছেন। তার পীর সাহেব চোখ বন্ধ করে তসবিহ টানছেন। আমি অপেক্ষা করছি সুপারভাইজারের জন্য। সুপারভাইজার সাহেবকে পাওয়া গেল। তিনি চাবি হাতে দরজা খুলে দিতে এলেন। আমি 500 টাকার একটা নোট তার হাতে দিলাম। তিনি বললেন, আরও 200 লাগবে। আমার 500, দারোয়ানের 200। আমি আরও 200 দিলাম। সুপারভাইজার সাহেবের সঙ্গে মর্গে ঢুকলাম। মর্গে 100 পাওয়ারের একটা বাতি জ্বলছে। মর্গে 3টা ডেড বডি, তিনটা আলাদা আলাদা টেবিলের ওপর। প্রতিটা ডেড বডি সাদা কাপড়ে ঢাকা। ইথেন বলেছিল তাকে রাখা হয়েছে একটা বাক্সের ভেতর। এটা ঠিক না। ঘরের ভেতর ফিনাইলের কড়া গন্ধ। সুপারভাইজার বললেন, ইথেন আছে মাঝখানের টেবিলে। আমি চমকে সুপারভাইজারের দিকে তাকালাম। ইথেন নাম সুপারভাইজারের জানার কথা না। আমি চাপা গলায় বললাম, আপনি কে? সুপারভাইজারের ঠোঁটের কোণে হাসি। আমি বললাম, আপনি কে? বোনকে দেখতে আসছেন দেখেন, এত প্রশ্ন কী জন্যে? তবে না দেখলে ভালো করবেন। আপনি কে? আমি তোমার স্যার, আমার নাম রকিব। আমি তোমার সঙ্গে ঘষাঘষি খেলা খেলতাম, এখন চিনেছ? হ্যাঁ হ্যাঁ, চিনেছি। মরা মানুষের সাথে আমার কোনো ব্যবসা নেই, আমার ব্যবসা জীবিত মানুষদের সাথে। তারপরেও তোমার খাতিরে আসছি। বোনকে দেখার যখন এত শখ, তখন দেখো। এই সময় একটা ভয়ঙ্কর ঘটনা ঘটল। সাদা চাদরের ভেতর থেকে ইথেন বলল, আপা খবরদার আমাকে দেখিস না, খবরদার না। আমি অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে গেলাম। যখন জ্ঞান ফিরল, তখন দেখি আমি ইথেনের বিছানায় শুয়ে আছি। আমার গায়ে চাদর, মাথার উপর ফ্যান ঘুরছে। পাশের ঘর থেকে বাবার সূরা ইয়াসিন পড়ার শব্দ শোনা যাচ্ছে। পীর সাহেব এক মনে জিকির করছেন। হাসপাতালের মর্গে আমার যাওয়া, ইবলিশের সঙ্গে দেখা হওয়া, অজ্ঞান হয়ে পড়ে যাওয়া, সবই আমার কল্পনা কিংবা স্বপ্ন। এখানেও সামান্য সমস্যা আছে। সামান্য সমস্যা বলা ঠিক হবে না, বেশ বড় সমস্যা। হাসপাতালের মর্গে আমি বাবাকে নিয়ে পরদিন ভোরে যাই। যে দারোয়ানকে রাতে দেখেছিলাম তাকেই দেখি। সে ঠিক রাতে যেরকম বলেছে সেভাবেই বলে, সুপারভাইজার সাহেব হুকুম দিলে তালা খুলতে পারি, কাছে যাইতে পারবেন না, দূর থেকে দেখবেন, তালা খুলনের খরচ দিবেন। আমি বললাম, খরচ কত? সে বলল, 500 টাকা। সুপারভাইজারের সঙ্গে দেখা হলো। রাতে আমি এই মানুষটাকেই দেখেছিলাম। তালা খোলার পর সে বাড়তি 200 টাকা নিল। রাতে আমি মর্গে একা ঢুকেছিলাম, দিনে বাবাকে সঙ্গে নিয়ে ঢুকলাম। মর্গের দৃশ্য রাতের দৃশ্যের মতো। ছোট ছোট 3টে টেবিলের ওপর 3টে ডেড বডি পড়ে আছে, সাদা চাদর দিয়ে ঢাকা। বাবা চাপা গলায় বললেন, কোনটা আমার মেয়ে? সুপারভাইজার বিরক্ত গলায় বলল, মাঝখানেরটা। আপনারা কাছে যাবেন না, যেখানে দাঁড়ায় আছেন সেখানে দাঁড়ায় থাকেন। আমি চাদর দিয়ে মুখ খোলায় দেখাই দিতেছি, তাড়াতাড়ি বিদায় হন, রিপোর্টিং হয়ে গেলে চাকরি যাবে। আগে একবার লিখেছি,
পোস্টমর্টেম রিপোর্টে ইথেনের গর্ভে কোনো সন্তান ছিল এমন কিছু পাওয়া যায়নি। শুধু লেখা ছিল উচ্চ স্থান হইতে পতনজনিত কারণে মৃত্যু। কোথায় কোথায় আঘাত লেগেছে তার বর্ণনা। তাহলে ইথেন এই কাজটা কেন করলো? কেন ছাদ থেকে লাফিয়ে পড়ল? সে কি মানসিকভাবে অসুস্থ ছিল? সে কি ধরিয়ে নিয়েছিল সে প্রেগনেন্ট? মনোবিদ্যে এরকম রোগের উল্লেখ আছে। আমি ইথেনকে নিয়ে এরকম একটা ছবি দেখেছিলাম। ছবির নাম দ্য ইয়েলো স্নেক। এই ছবিতে এক মহিলার হঠাৎ ধারণা হলো তিনি প্রেগনেন্ট। তার ভেতর প্রেগনেন্সির সমস্ত লক্ষণ প্রকাশিত হলো। ডাক্তারের কাছে ইউরিন টেস্ট করালেন, সেই টেস্টেও পজিটিভ পাওয়া গেল। তখন মহিলা স্বপ্নে দেখলেন তার পেটে যে সন্তান এসেছে সে কোনো মানব শিশু না, একটা সাপ। ভয়াবহ ছবি। ইথেনের কি একই সমস্যা ছিল? তার পেটে সন্তান এই বিষয়ে সে কি নিশ্চিত ছিল? তার পেটে সন্তান এই বিষয়ে সে যে নিশ্চিত ছিল তার একটা প্রমাণ আমার কাছে আছে। সে তার সন্তানকে একটা চিঠিও লিখে রেখে গিয়েছিল। চিঠিটা আমি হুবহু তুলে দিচ্ছি। প্রিয় HCHO, হ্যালো, তোমার নাম পছন্দ হয়েছে? ফর্মালডিহাইড। আমি তোমার মা। আমার নাম ইথেন। আমি সাধারণ হাইড্রোকার্বন, অথচ তুমি হলে সুপার রিঅ্যাক্টিভ ফর্মালডিহাইড। পানিতে যদি ইথেন ছেড়ে দাও দেখবে পানির কিছুই হবে না। পানি থাকবে পানির মতো, ইথেন থাকবে ইথেনের মতো। আর যদি পানিতে ফর্মালডিহাইড ছাড়ো কত না কাণ্ড ঘটবে। তুমি পৃথিবীতে আসবে কত না কাণ্ড ঘটানোর জন্য। আফসোস, তোমার এই কত না কাণ্ড দেখার সুযোগ আমার হবে না, কারণ আমি বেঁচেই থাকবো না। ইতি, তোমার মা। মিসির আলি খাতা বন্ধ করলেন, ঘড়ির দিকে তাকালেন। রাত 11:10। তার খাটের মাথায় নাসরিন বই খাতা নিয়ে বসেছে। মিসির আলি যখন পড়ে তখন সেও পড়ে। মিসির আলি তাকে এর মধ্যেই বর্ণ পরিচয় করিয়ে দিয়েছেন। ছোট ছোট শব্দ সে এখন পড়তে পারে। লেখাপড়া শেখার প্রতি তার প্রবল আগ্রহ মিসির আলিকে মুগ্ধ করেছে। নাসরিন বলল, খালুজান, চা খাবেন? চা বানাবো? মিসির আলি বললেন, 1 কাপ চা খাওয়া যেতে পারে। নাসরিনের চোখে মুখে আনন্দের আভাস দেখা গেল। এই মানুষটার জন্য যে কোনো কাজ করতে পারলেই তার ভালো লাগে। নাসরিন, জি খালুজান। তোমার বুদ্ধি কেমন নাসরিন? বুদ্ধি ভালো খালুজান। বুদ্ধি কেমন তার একটা পরীক্ষা হয়ে যাক। একটা ধাঁধা জিজ্ঞেস করব, দেখি জবাব দিতে পারো কিনা। কহেন কবি কালিদাস, পথে যেতে যেতে নাই তাই খাচ্ছ, থাকলে কোথা পেতে? পারবো না খালুজান। তাহলে তো তোমার বুদ্ধি কম। আমি নিজেও পারছি না। আমারও তোমার মতোই বুদ্ধি কম। নাসরিন গম্ভীর গলায় বলল, বুদ্ধি কম থাকুন ভালো খালুজান। মিসির আলি বললেন, বুদ্ধি কম থাকা মোটেই ভালো না। মানুষের বুদ্ধি হওয়া উচিত খুরের মতো। খুরের মতো বুদ্ধি কারে কয়? খুর যেমন ধার থাকে বুদ্ধিতেও থাকবে সেরকম ধার, যেমন সায়রা বানু। তোমার কি মনে হয় মেয়েটার বুদ্ধি বেশি না? উনার বুদ্ধি খুবই ভালো, কিন্তু উনার মাথার গন্ডগোল আসছে। উনারে আমি বেজায় ভয় পাই। কেন? উনি রাইতে কেমন জানি করে, ঘুমায় না, কার সাথে জানি কথা কয়, পুরুষের মতো গলায় কথা কয়। তুমি জানো কিভাবে? প্রথমে আমি উনার ঘরেই ঘুমাইতাম। আপা থাকে একা। উনার ঘরের মেঝেতে কম্বলের একটা বিছানা ছিল আমার জন্য। শেষে আপারে বলছি আমি এখানে থাকবো না, আমার ভয় লাগে। তখন আপা আমারে অন্য ঘরে পাঠাই দিছিল। সায়রা মাঝে মাঝে পুরুষের গলায় কথা বলতো। জি। কি বলতো? কি বলতো জানি না, ইংরেজিতে কথা বলতো। খালুজান, আমার ইংরেজি পড়া শিখাইবেন? অবশ্যই শিখাবো। তার আগে আসার চেষ্টা করি দুজনে মিলে ধাঁধার অর্থ বের করতে পারি কিনা। কহেন কবি কালিদাস, এই বাক্যটার কি কোনো রহস্য আছে? 3টা শব্দই শুরু হয়েছে ক দিয়ে। ক এর অনুপ্রাস, 3টা ক। অঙ্কের কোনো ধাঁধা না তো? খালুজান, কালিদাসকে? কালিদাস ছিলেন বিরাট কবি। মেঘদূত, শকুন্তলা এরকম 6টা অতি বিখ্যাত কবিতার বই লিখেছিলেন। উনি মহারাজ বিক্রমাদিত্যের সভাপতি। বিক্রমাদিত্যের আরেক নাম দ্বিতীয় চন্দ্রগুপ্ত। বিক্রমাদিত্য নিজে ছিলেন পিশাচ সিদ্ধ। একবার এক পিশাচ তাকে 3টা প্রশ্ন করেছিল। পিশাচ বলেছিল, এই 3টা প্রশ্নের কোনো একটা জবাব ভুল দিলে আমি তোমাকে হত্যা করব, আর 3টা প্রশ্নেরই সঠিক জবাব দিতে পারলে আমি তোমাতে বশ হব। বিক্রমাদিত্য 3টা প্রশ্নেরই জবাব দিতে পেরেছিলেন। প্রশ্নগুলি কি খালুজান? প্রশ্নগুলি এই মুহূর্তে মনে নেই, এইটুকু মনে আছে প্রশ্নগুলি ছিল রহস্যময়। মহারাজা বিক্রমাদিত্যের উত্তর ছিল সহজ সরল। নাসরিন গম্ভীর ভঙ্গিতে বলল, পিশাচ আপনারে প্রশ্ন করলে পার পাইব না, আপনি পারবেন।
শায়রা বানু এবং মিসির আলি মুখোমুখি বসেছেন। শায়রা বানু তার রকিং চেয়ারে। একটু আগে সে দুলছিল, এখন দুলছে না। তার চোখের দৃষ্টি স্থির, ভ্রু সামান্য কুঁচকে আছে। তাকে কোনো একটা বিষয় চিন্তিত মনে হচ্ছে। আজ তাকে খানিকটা অসুস্থও মনে হচ্ছে। টেনে টেনে নিঃশ্বাস নিচ্ছে। এক ফাঁকে সে তার পাশে রাখা হ্যান্ডব্যাগ থেকে ইনহেলারের শিশি হাতে নিল। 2 বার পাফ নিল। মেয়েটার কি অ্যাজমা আছে? অ্যাজমা একটি সাইকোসোমেটিক ব্যাধি। মনের ঝামেলা থেকে এই রোগ হয়। বেশ কষ্টকর ব্যাধি। মিসির আলি লক্ষ্য করলেন মেয়েটা দৌলতে শুরু করেছে। সম্ভবত ইনহেলারে পাফ নেবার পর তার একটু ভালো লাগছে। শায়রা বলল, চাচা, আজ যে একটা বিশেষ দিন, আপনি জানেন? মিসির আলি বিস্মিত হয়ে বললেন, বিশেষ কি দিন বলো তো? আপনি জানেন না? জানি না। আমার হাতে চায়ের কাপ দেখেও বুঝতে পারছেন না? না। আপনার কাজের মেজে নতুন শাড়ি পরেছে, এটা চোখে পড়েনি? শাড়ি তো সে মাঝে মাঝে পরে, আজ নতুন শাড়ি পরেছে এটা খেয়াল করিনি। শায়রা হাসি মুখে বলল, চাচা, আজ ঈদ। ঈদ বলেই আপনার এখানে দিনের বেলা উপস্থিত হয়েছি। উপস্থিত হয়ে চায়ের কাপ হাতে নিয়ে বসেছি। রমজান মাসে সকালে নিশ্চয়ই চা খেতাম না। আজ আমি এসেছি আপনাকে সালাম করতে। মিসির আলি বিব্রত গলায় বললেন, দীর্ঘদিন তেমন কোনো উৎসব পালন করা হয় না, তাই বলে বিষয়টা আমার মাথায় থাকে না। ছোটবেলায় ঈদ করতেন না? অবশ্যই করতাম। নতুন জামা, জুতা। ঈদের আগের রাতে নতুন জুতা বালিশের কাছে রেখে ঘুমাতাম। নাকে লাগতো চামড়ার গন্ধ। এখনও আমার কাছে ঈদ মানে নাকে চামড়ার গন্ধ। শায়রা বলল, আমি আপনার জন্য নতুন পাঞ্জাবি এনেছি। নাসরিনকে বলেছি গরম পানি করতে। আপনি গোসল করবেন, নতুন পায়জামা পাঞ্জাবি পরবেন, ফিরনি খাবেন। আমি আপনাকে সালাম করে চলে যাব। একা যাব না, আপনাকে সঙ্গে করেই যাব। আপনাকে ঈদগাহে নামিয়ে দেব। মিসির আলি বিস্মিত গলায় বললেন, আমাকে ঈদের নামাজ পড়তে হবে? হ্যাঁ, হবে। আমার এই জীবনে দেখা সবচেয়ে সুন্দর দৃশ্য হচ্ছে ঈদের দিন জায়নামাজ বগলে নিয়ে বাবা ঈদের নামাজে যাচ্ছেন। আমরা 2 বোন তাড়াহুড়ো করে সেমাই ফিরনি এইসব রাখছি। আমরা 2 দফা বাবাকে সালাম করতাম। একবার উনি যখন নামাজে যেতেন তখন, আরেকবার উনি যখন নামাজ থেকে ফিরে আসতেন তখন। সালাম কি 2 বার করতে হয়? শায়রা বলল, একবারই করার নিয়ম। 2 বার সালামের ব্যাপারটা ইথেন চালু করেছিল। ওর অনেক পাগলামি ছিল। 2 বার সালামের সে নামও দিয়েছিল, যাওয়া সালাম, আসা সালাম। চাচা, আপনি এখনও বসে আছেন? যান, গোসল করতে যান। মিসির আলি বললেন, গোসল, নতুন কাপড় পরা, ঈদগাহে যাওয়া, এই অংশগুলি বাদ দিলে কি হয় না? শায়রা বলল, হয়, কেন হবে না। আমার একটা ধারণা ছিল আপনি আমার কথা শুনবেন। আমি আপনাকে ঠিকমতো বলতে পারিনি। আরও আবেগ দিয়ে যদি অনুরোধটা করতাম আপনি অবশ্যই শুনতেন। মিসির আলি বললেন, তুমি তো যথেষ্ট আবেগ দিয়ে কথাটা বলেছ, এর চেয়ে বেশি আবেগ দিয়ে কীভাবে বলতে? শায়রা বলল, শৈশবের ঈদের স্মৃতির কথা বলতে গিয়ে যদি টপ টপ করে চোখের পানি পড়তো তাহলে আপনি আমার কথা রাজি হয়ে যেতেন। আপনি কাজ করেন লজিক নিয়ে, কিন্তু আপনার মধ্যে আবেগ অনেক বেশি। কথা বলতে বলতে শায়রার হঠাৎ গলা ধরে গেল। সে তার মাথা সামান্য নিচু করল। মিসির আলি শায়রার চোখের দিকে তাকিয়ে আছে। শায়রার চোখ ভর্তি পানি টলমল করছে। বোরখার একটা অংশ সে 2 চোখের উপর চেপে ধরল। তার শরীর সামান্য কাঁপছে। মিসির আলি বললেন, তুমি আরেক কাপ চা খাও। চা খেতে খেতে আমি গোসল সেরে চলে আসবো। আমার জন্য কি পাঞ্জাবি এনেছো দাও, পরে ফেলি। শায়রা চোখ থেকে কাপড় সরিয়ে হেসে ফেলে বলল, আমার যে চোখের পানি আপনি দেখছেন সেটা আসল না, নকল। চোখের পানি দিয়ে আপনার সিদ্ধান্ত পাল্টানো যায় সেটা দেখার জন্য আমি কাজটা করেছি। আমি আগেও আপনাকে একবার বলেছি যে দ্রুত চোখে পানি আনতে পারি, বলিনি? বলেছ। আমি যে একজন এক্সপার্ট অভিনেত্রী এটা বুঝতে পারছেন? ইথেন ছিল আমার চেয়েও এক্সপার্ট। সে যে কোনো মানুষের গলা নকল করতে পারত। তার সঙ্গে কথা বলতে পারলে আপনি খুব মজা পেতেন। মিসির আলি উঠে দাঁড়ালেন। গোসল সারবেন ভেবেই উঠে দাঁড়ালেন। শায়রা বলল, আপনাকে গোসল করতে হবে না, নতুন পাঞ্জাবিও পরতে হবে না। আপনার অভ্যস্ত জীবনযাপন থেকে আমি আপনাকে সরাবো না। তবে ঈদ উপলক্ষে আপনাকে নিয়ে চা অবশ্যই খাবো। নাসরিনকে চা দিতে বলি? বল। আমি আজ যাওয়ার সময় নাসরিনকে সঙ্গে নিয়ে যাব। ঈদ উপলক্ষে আমার বাড়িতে গিয়ে কিছুক্ষণ হইচই করবে। দরিদ্র মানুষের জন্য ঈদের উৎসব অতি গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। চাচা, আমি কি ঠিক বলেছি? বুঝতে পারছি না ঠিক কিনা, তবে তোমার লজিক ভালো। তুমি যা বলবে ভেবে চিন্তেই বলবে, এটা ধরে নেওয়া যায়।
নাসরিন চা নিয়ে এসেছে। সায়রা মাথা নিচু করে চায়ে চুমুক দিচ্ছে। মিসির আলী সিগারেট ধরিয়েছেন। একটা ছোট্ট প্রশ্ন তার মাথায় এসেছে। প্রশ্নটা করবেন কিনা বুঝতে পারছেন না। আজকের উৎসবের দিনে কঠিন প্রশ্ন হয়তো উপযুক্ত না। প্রশ্নটা দুই বোনের ইবলিশ শয়তান দেখা নিয়ে। 1 সপ্তাহের ব্যবধানে এরা ইবলিশকে দেখেছে, অথচ সময় মিলছে না। পুরো লেখাতেই সময়ের গন্ডগোল থেকে যাচ্ছে। সায়রা খাতায় লিখেছে সে শ্রাবণ মাসের রাতে ইবলিশ শয়তানের দেখা পায় কিংবা স্বপ্নে দেখে। তার কয়েকদিন পরেই ছাদে দুই বোনের চা খাওয়ার বর্ণনা আছে। তখন বাগান বিলাসে রঙিন ঝলমলে পাতার কথা আছে। শ্রাবণ মাসে বাগান বিলাসে রঙিন পাতা থাকবে না, বেলি ফুলের গাছে বেলি ফুল থাকবে। অথচ সায়রা পরিষ্কার লিখল বেলি ফুলের সিজন না। ইবলিশ শয়তানের দেখা যদি তারা পেয়েও থাকে, কে আগে পেয়েছে? সায়রা চায়ের কাপ নামিয়ে রাখতে রাখতে বলল, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি কিছু জিজ্ঞেস করতে চান। আপনার চোখে প্রশ্ন প্রশ্ন ভাব আছে। প্রশ্ন করতে চাইলে করতে পারেন। কিছু জিজ্ঞেস করতে চাচ্ছি না। আপনি আমার লেখা কতটুকু পড়েছেন? 2nd চ্যাপ্টার শেষ করেছি। প্রথম চ্যাপ্টার শেষ করার পরে আপনার মধ্যে অনেক খটকা তৈরি হয়েছিল। 2nd চ্যাপ্টারে হয়নি? তেমন বড় কোনো খটকা তৈরি হয়নি, ছোটোখাটো কিছু সমস্যা আছে, সেগুলি তেমন গুরুত্বপূর্ণ না। 2nd চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ কোনো তথ্যই পাননি? মিসির আলী বললেন, একটা পেয়েছি। তোমাদের ইবলিশ শয়তান বিরাট মিথ্যাবাদী। সে সত্যির সঙ্গে মিথ্যা মিশাচ্ছে না, মিথ্যার সঙ্গেই মিথ্যা মিশাচ্ছে। তোমার মা মোটেই হিন্দু মহিলা ছিলেন না, তার নাম রহিমা বেগম। তোমার বাবা সংক্ষেপ করে রমা ডাকতেন। সায়রা শান্ত গলায় বলল, এই তথ্য আমি আমার খাতার কোথাও লিখিনি। আপনি কোথায় পেয়েছেন? মিসির আলী সিগারেটটা ধরাতে ধরাতে বললেন, আমার এক ছাত্র বগুড়া আজিজুল হক কলেজে অধ্যাপনা করে। তাকে চিঠি লিখে বিষয়টা জানতে চেয়েছিলাম। সে চিঠিতে জানিয়েছে। আমি কি চিঠিটা পড়তে পারি? অবশ্যই পারো। তিনি চিঠি এনে দিলেন। চিঠিতে লেখা, শ্রদ্ধেয় স্যার, আসসালাম। আমি আপনার চিঠি পেয়ে বিস্মিত হয়েছি। আপনি যে আমার নাম মনে রেখেছেন, এই আনন্দেই আমার রাখার জায়গা নেই। আপনি আমার কথাটা বাড়াবাড়ি হিসেবে নেবেন না। আপনার সকল ছাত্রছাত্রী যে আপনাকে কোন চোখে দেখে তা আপনি ধারণাও করতে পারবেন না। যাই হোক, এখন মূল প্রসঙ্গে আসছি। আপনার চিঠি যেদিন পাই সেদিনই আমি সারিয়াকান্দি রওনা হই। বগুড়া জেলায় 3টি সারিয়াকান্দি আছে। ভাগ্যগুণে প্রথম গ্রামটিতেই আমি কেমিস্ট্রি টিচার হাবিবুর রহমান সাহেবের স্ত্রীর কবরের সন্ধান পাই। মহিলার নাম রহিমা বেগম। তার পিতা সারিয়াকান্দি স্কুলের শিক্ষক ছিলেন, এখন মৃত। মেয়ের কবরের পাশেই তার কবর হয়েছে। স্যার, এর বাইরেও যদি কিছু জানতে চান আমাকে জানাবেন, আমি তাৎক্ষণিক ব্যবস্থা নেব। আপনার শরীরের যত্ন নেবেন। যদি অনুমতি পাই তাহলে ঢাকায় এসে আপনার কদম বসি করে যাব। ইতি, আপনার স্নেহধন্য ফজলুল করিম, বগুড়া আজিজুল হক কলেজ। সায়রা চিঠি ফিরিয়ে দিতে দিতে বলল, আপনার অনুসন্ধানের এই প্যাটার্নটা সম্পর্কে আমার ধারণা ছিল না। আমি ভেবেছিলাম আপনি আমার লেখা পড়ে চিন্তা করতে করতে মূল সমস্যার সমাধানে যাবেন। আপনি যে আবার চিঠিপত্র লিখে অন্যখান থেকেও তথ্য সংগ্রহ করবেন তা ভাবিনি। মিসির আলী বললেন, তোমার নিশ্চয়ই কোনো আপত্তি নেই? আপত্তি আছে। আপনার যা জানার আমার কাছ থেকে জানবেন। আই উইল অ্যান্সার ট্রুথফুলি। বাইরের কাউকে কিছু জানাতে পারবেন না। ঠিক আছে। সায়রা উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, আমি এখন চলে যাব। আপনি কি আমার কাছে বিশেষ কিছু জানতে চান? তোমাদের বাড়ির ইলেকট্রিসিটি বিলগুলো দেখতে চাই। তুমি যেমন গোছানো মেয়ে, আমার ধারণা পুরো সব বিলই তোমার কাছে আছে। আপনার কি সব বিল দরকার? হ্যাঁ, সবই দরকার। আমি বিল পাঠিয়ে দেব। সায়রা দ্রুত ঘর থেকে বের হলো। নাসরিনকে তার সঙ্গে নিয়ে যাবার কথা সে নিল না। মনে হয় ভুলে গেছে। সে আরও একটা ব্যাপার ভুলে গেছে, মিসির আলীকে ঈদের সালাম। সে বলেছিল এ বাড়িতে তার আসার উদ্দেশ্য মিসির আলীকে সালাম করা। কোনো কারণে সায়রা অবশ্যই আপসেট। ফজলুল করিমের লেখা চিঠিটা কি কারণ হতে পারে? মিসির আলী ধরতে পারছেন না। ঈদের দিনটা নাসরিনের বৃথা গেল না। মিসির আলী তাকে নিয়ে বেড়াতে বের হলেন। বাচ্চা একটা মেয়ে নতুন শাড়ি পরে ঈদের দিন ঘরে বসে থাকবে, এটা কেমন কথা? তিনি তাকে নিয়ে চিড়িয়াখানায় গেলেন। নাসরিন আগে কখনো চিড়িয়াখানায় আসেনি। সে বিস্ময়ে অভিভূত হয়ে গেল। সে হাতিতে চড়ল, আইসক্রিম খেলো 4টা। বানরের খাঁচার সামনে থেকে তাকে নড়ানোই যায় না। মিসির আলী বললেন, মজা পাচ্ছিস নাকি রে মা? নাসরিন বলল, সন্ধ্যার দিকে যখন তারা ফিরছে, বের হবার গেটের কাছাকাছি চলে এসেছে, তখন নাসরিন ফিসফিস করে জানালো সে আরেকবার জলহস্তি দেখতে চায়। মিসির আলী হাসি মুখে তাকে জলহস্তি দেখাতে নিয়ে গেলেন। রাতে নাসরিনকে নিয়ে বেড়াতে গেলেন হোটেল মালিক হারুন ব্যাপারীর বাসায়। হারুন ব্যাপারী আনন্দে অভিভূত হয়ে গেল। সে চোখ কপালে তুলে বলল,
আপনি আসছেন এটা কেমন কথা? মিসির আলী বললেন, ঈদের দিন বেড়াতে আসবো না? অবশ্যই আসবেন। আপনি আমার বাড়িতে আসছেন, এটা যে আমার জন্য কত বড় ভাগ্যের ব্যাপার সেটা আমি জানি। ঠিকানা পাইলেন কই? আপনার হোটেলে গিয়েছিলাম, সেখানে একটা ছেলের কাছ থেকে ঠিকানা জোগাড় করেছি। হারুন ব্যাপারী বিপুল খাওয়া দাওয়ার আয়োজন করলেন। শুধু খাওয়া দাওয়া না, রাতে তাদের সঙ্গে সেকেন্ড শো সিনেমা দেখতে যেতে হলো। গত 5 বছর থেকে সে নাকি প্রতি 2 ঈদের রাতে পরিবারকে নিয়ে সেকেন্ড সিনেমার শো দেখে। মিসির আলী সিনেমা দেখার অংশ থেকে মুক্তি পেতে চেয়েছিলেন। ক্ষীণ গলায় বলেছিলেন, ঈদের দিন সিনেমা দেখাটা আপনাদের পরিবারের ব্যাপার। সেখানে আমি ঠিক। হারুন ব্যাপারী কঠিন গলায় বলল, যে বলে আপনি আমার পরিবারের লোক না, তার গালে যদি আমি জুতা দিয়ে 2 বাড়ি না দিছি, তাহলে আমার নাম হারুন ব্যাপারী না। ছবি দেখে মিসির আলী যথেষ্টই মজা পেলেন। ছবির নাম জিদ্দি সন্ত্রাসী। সেখানে এক ভয়ঙ্কর সন্ত্রাসীর প্রেম হয় কোটিপতির একমাত্র কন্যা চামেলির সঙ্গে। খবর জানতে পেরে চামেলির বাবা শিল্পপতি ওসমান সন্ত্রাসীকে জীবিত অথবা মৃত ধরার জন্য 10 লাখ টাকা পুরস্কার ঘোষণা করলেন। চামেলি একদিন সন্ত্রাসীকে, নাম রাজা, বাবার সামনে উপস্থিত করে বলে, দাও, পুরস্কারের 10 লক্ষ টাকা দাও, এই টাকা আমি দরিদ্র জনগণকে দান করব। এদিকে জানা যায় সন্ত্রাসীও আসল সন্ত্রাসী না, সে আরেক কোটিপতি এবং হাইকোর্টের প্রধান বিচারপতির একমাত্র সন্তান। তাকে শিশু অবস্থায় চুরি করে নিয়ে যায় এক বেদের দল। সেই বেদে দলের এক ষোড়শী কন্যার সঙ্গে রাজার বিয়ে ঠিক হয়। বিয়ে রাতে জানা যায় এই বেদিনী কন্যা, তার নামও কাকতালীয়ভাবে চামেলি, আসল মানুষ নয়, সে নাগিন। ইচ্ছা মতো সে মানুষের বেশ ধারণ করতে পারে। নাগরাজের সঙ্গে তার বিরোধ বলেই সে লুকিয়ে বেদিনী কন্যা সেজে মনুষ্য সমাজে বাস করে। মিসির আলীর পুরো সময়টা কাটলো কার সঙ্গে কার কি সম্পর্ক এটা চিন্তা করতে করতে। কোন চামেলি আসলে নাগিন কন্যা এটা নিয়ে তিনি খুবই ঝামেলায় পড়েছেন। নাসরিনকে বারবার জিজ্ঞেস করতে হচ্ছে, এই চামেলি কি আসলে নাগিন নাকি সে আসলে মানুষ? বেদে দলের সর্দার এবং নাগরাজ কি একই ব্যক্তি নাকি আলাদা? শেষ দৃশ্যে নাগরাজ এবং নাগের কন্যার একই সময় মৃত্যু হলো। দুজনেই সাপ হয়ে একজন আরেকজনকে দংশন করলো। ভয়াবহ জটিলতা। ছবি দেখে ফেরার পথে নাসরিন ঘোষণা করলো, সে তার সমগ্র জীবনে সত্যিকার দুজন ভালো মানুষ দেখেছে। দুজনকেই সে খালুজান ডাকে। মিসির আলী বললেন, একজন যে আমি এটা বুঝতে পারছি, আরেকজনকে? নাসরিন বলল, আরেকজন সায়রা আপামনির বাবা, ওনার নাম হাবিবুর রহমান। দুজনের মধ্যে কে বেশি ভালো, ফার্স্ট কে আর সেকেন্ড কে? উনি ফার্স্ট। মিসির আলী বাসায় ফিরলেন রাত 12টায়। তার বাসার কাছে গলির মোড়ে সায়রার বিশাল পাজেরো গাড়ি দাঁড়িয়ে আছে। গাড়ির ড্রাইভার বিরক্ত গলায় বলল, আপনি কই ছিলেন? রাত 9টার সময় এসেছি, এখন বাজে 12টা। বড়লোকদের ড্রাইভারের মেজাজ এমনিতেই থাকে চড়া। ঈদের দিন সেই চড়া ভাব হয় তুঙ্গস্পর্শী। মিসির আলী বললেন, কোন সমস্যা? সমস্যা টমস্যা জানি না, আপনার জন্য খাবার পাঠিয়েছে, নিয়ে যান। ড্রাইভার বিশাল সাইজের 2টা টিফিন ক্যারিয়ার বের করলো। মিসির আলী বললেন, আমরা খাওয়া দাওয়া করে ফেলেছি, খাবার দিতে হবে না। খাবার প্রয়োজন না হলে নর্দমায় ফেলে দেন, আমি এইগুলো নিয়ে ফেরত যাব না। আপনার জন্য ম্যাডাম একটা চিঠিও দিচ্ছেন। মিসির আলী চিঠি এবং খাবার নিয়ে বাসায় ফিরলেন। বাংলায় লেখা চিঠি। চিঠিতে সায়রা লিখেছে, চাচা, এই চিঠি ক্ষমা প্রার্থনামূলক। আমি আজ ঈদের দিন আপনার সঙ্গে খারাপ ব্যবহার করেছি। ঈদের সালাম করতে গিয়ে হঠাৎ রাগ দেখিয়ে চলে এসেছি, সালামও করা হয়নি। আমার রাগের কারণটা অবশ্যই আপনার কাছে পরিষ্কার। আমি চাচ্ছিলাম না আমার নিতান্তই ব্যক্তিগত বিষয়ের কোনো একটি বাইরের কেউ জানুক। আমার রাগ করাটা ঠিক হয়নি, কারণ আপনাকে আমি একটা সমস্যা সমাধানের জন্য কমিশন করেছি। সেই সমস্যা সমাধানের জন্য আপনি যা করার তাই করবেন, এটাই স্বাভাবিক। তাছাড়া আমি তো আগে ভাগে আপনাকে বলিনি যে বাইরের কাউকে আপনি যুক্ত করতে পারবেন না। চাচা, আপনি যাকে যা ইচ্ছে তাই জিজ্ঞেস করতে পারেন। আপনাকে ফ্রি পাস দেওয়া হলো। আপনার জন্য কিছু খাবার পাঠালাম। কোনো রান্নাই আমার না, বাবুর্চি রান্না করেছে। আমি কোনো একদিন নিজে রান্না করব এবং আপনাকে সামনে বসিয়ে খাওয়াবো। আমি কেমিস্ট্রির ছাত্রী। কেমিস্ট্রির ছাত্রছাত্রীরা রাঁধুনি ভালো হয়, এটা কি আপনি জানেন? কারো রান্না হয় ভালো, কারো রান্না হয় খারাপ। কেন হয় সেটা কেমিস্ট্রির পয়েন্ট অফ ভিউ থেকে আপনাকে বুঝিয়ে বলবো। আমার ধারণা আপনার ভালো লাগবে। আমার বাবা কেমিস্ট্রি শিক্ষক বলেই বোধহয় ওনার রান্নার হাত অসাধারণ। মার মৃত্যুর পর প্রায়ই এমন হয়েছে যে ঘরে কাজের লোক নেই, রান্না করতে হচ্ছে, তাও আবার একদিন দুদিন না, দিনের পর দিন। বাবা সবচেয়ে ভালো রাঁধেন মটরশুঁটি দিয়ে কই মাছের ঝোল এবং করলা দিয়ে চিংড়ি মাছ। আপনি একদিন বাবার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন, আমি ব্যবস্থা করব। যেদিন আসবেন বাবার হাতে রান্নাও খাব। চিঠিটা দীর্ঘ হয়ে গেল। কেন দীর্ঘ হলো শুনলে হয়তো আপনার কিছুটা মন খারাপ হবে। আমার অ্যাজমা টান উঠেছে। কিছুক্ষণ আগে নেবুলাইজার ব্যবহার করেছি, তাতে লাভ হয়নি।
শ্বাসকষ্ট হচ্ছে। যখন শ্বাসকষ্ট হয় তখন যদি প্রিয় কোনো কাজে নিজেকে ব্যস্ত রাখি তাহলে কষ্টটা কম হয়। আপনার কাছে চিঠি লেখার ব্যাপারটা ততক্ষণ শ্বাসকষ্ট টের পাচ্ছি না। চাচা, আপনি ভালো থাকবেন। ও আচ্ছা, আপনাকে একটি বিশেষ থ্যাঙ্কস চিঠি শুরুতেই দিতে চেয়েছিলাম, ভুলে গেছি, এখন দিয়ে দিই। আপনি যে কাজের মেয়েটাকে লেখাপড়া শিখিয়েছেন এটা আমার ভালো লেগেছে। মেয়েটি অতি ভালো। তাকে রাখা হয়েছিল বাবার সেবা যত্নের জন্য। বাবাও মেয়েটিকে অত্যন্ত স্নেহ করেন, কিন্তু আমাদের কারোই মনে হয়নি মেয়েটাকে লেখাপড়া শেখানো যায়। আপনার মনে হয়েছে। এইসব আপাতত তুচ্ছ কর্মকাণ্ড দিয়েই কিন্তু একজন মানুষ অন্য মানুষ থেকে আলাদা হয়ে যায়। বিনীত, সায়রা বানু। স্কটল্যান্ডের এবারডিন বিশ্ববিদ্যালয়ের সাইকোলজির ফুল প্রফেসর সর্দার আমির হোসেন মিসির আলীকে একটি চিঠি কুরিয়ার সার্ভিসে পাঠিয়েছেন। চিঠিটা এরকম: শ্রদ্ধেয় স্যার, আমার সালাম দিন। আপনার চিঠির জবাব দিতে কিছু দেরি করে ফেললাম, তার জন্যে শুরুতেই ক্ষমা প্রার্থনা করছি। মনোবিদ্যার একটি কনফারেন্স চলছিল, আমি ছিলাম প্রোগ্রাম কোঅর্ডিনেটরদের একজন। স্যার, আপনার চিঠি পড়ে মন সামান্য খারাপ হয়েছে। আপনি আবারও কোনো রহস্য সমাধানে নেমেছেন বলে মনে হয়েছে। আপনি আপনার ক্ষমতার কোনো ব্যবহারই করলেন না। ক্ষমতা নষ্ট করলেন তৃতীয় শ্রেণীর সব রহস্য সমাধান করতে গিয়ে। রহস্য সমাধান করবে সরকারের গোয়েন্দা বিভাগ, আপনি না। আপনি আপনার মূল কাজটা করবেন। আমরা যারা আপনার ছাত্র তারা সবাই আপনার কথা ভেবে দুঃখ পাই। মানসিক চিন্তার ক্ষমতা ঈশ্বর প্রদত্ত। এই ক্ষমতার হাস্যকর ব্যবহার একটা অপরাধের মধ্যে পড়ে। স্যার, আমার কঠিন কথাগুলো ক্ষমা করবেন। এখন আপনি যা জানতে চাচ্ছেন তাই জানাচ্ছি। সায়রা বানু আমাদের এই বিশ্ববিদ্যালয় থেকে রসায়নশাস্ত্রে পিএইচডি ডিগ্রি নিয়েছে। তার থিসিসের বিষয় ছিল কলওয়েট সায়েন্স। আমি খোঁজ নিয়ে জেনেছি সে ছাত্রী হিসেবে অত্যন্ত মেধাবী ছিল। ডিগ্রি প্রাপ্তির পরপরই তাকে এবারডিন বিশ্ববিদ্যালয়ে লেকচারারশিপের অফার দেওয়া হয়েছিল। সে সেই অফার গ্রহণ করেনি। আপনি এই মেয়েটির মানসিক অবস্থা কেমন জানতে চেয়েছিলেন। আমি তার সুপারভাইজার ডক্টর জন গ্রিনের সঙ্গে কথা বলেছি। ডক্টর জন গ্রিন জানিয়েছেন তার এই ছাত্রীর মধ্যে তিনি কোনো মানসিক সমস্যা দেখেননি। সায়রা বানু ক্যাম্পাসে থাকতো না। সে ক্যাম্পাসের বাইরে একটা ছোট্ট অ্যাপার্টমেন্টে একা থাকতো। পড়াশোনার শেষের দিকে সে তার বাবাকে নিয়ে আসে। তার বাবার নাম হাবিবুর রহমান। তিনিও একসময় রসায়নশাস্ত্রে অধ্যাপনা করতেন। তারা যে অ্যাপার্টমেন্ট হাউসে থাকতো তার বাড়িওয়ালি মিসেস স্টোনের সঙ্গে আমি কথা বলেছি। ইউরোপ আমেরিকার বৃদ্ধা বাড়িওয়ালিদের কোনো কথাই গুরুত্বের সঙ্গে ধরা ঠিক না। এরা কর্মহীন জীবনযাপন করে এবং টেটেন্টদের সম্পর্কে নানাবিধ গল্পকথা তৈরি করতে পছন্দ করে। এই বিষয়ে আমার নিজেরই তিক্ত অভিজ্ঞতা আছে। যাই হোক, বুড়ি মিসেস স্টোন আমাকে জানিয়েছেন সায়রা বানু এবং তার বাবা দুজনেই কেউ রাতে ঘুমাতো না, সারা রাত গুনগুন করে গান করত। হাবিবুর রহমান ধর্মভীরু মানুষ ছিলেন। আমার ধারণা তিনি কোরআন পাঠ করতেন। বুড়ি এটাকেই গান বলছে। এরা দুজন রাতে ঘুমাতো না, এ কথাটাও হাস্যকর। এই ধরনের বৃদ্ধারা সন্ধ্যা রাতেই মঠঠটকে ঘুমিয়ে পড়তো। অন্যরা জেগে আছে কি ঘুমাচ্ছে এই বিষয়ে তাদের জানার কথা না। জেএমএ রসায়নশাস্ত্রের মতো একটি জটিল বিষয়ে পিএইচডি থিসিস তৈরি করতে গিয়ে সারাদিন অমানসিক পরিশ্রম করেছে, সে সারা রাত জেগে থাকবে কিভাবে। সায়রা বানু সম্পর্কে আপনাকে আরেকটি তথ্য দিতে পারি। এই তথ্য আপনার কাজে লাগতে পারে। নাট্যকলা বিষয়ে এই মেয়ের প্রবল আগ্রহ ছিল। সে পিএইচডি করার ফাঁকে ফাঁকে অভিনয়ের ওপর 2টি কোর্স করেছে। বিশ্ববিদ্যালয়ের ড্রামা ক্লাব শেক্সপিয়ারের টেম্পেস্ট নাটকটিও মঞ্চায়ন করেছিল। টেম্পেস্টের মূল চরিত্র মিরান্ডার ভূমিকায় তার অভিনয় করার কথা ছিল। দীর্ঘদিন সে মিরান্ডার চরিত্রের জন্য রিহার্সেলও করেছিল। শেষ মুহূর্তে শারীরিক অসুস্থতার জন্য নাটকটি করতে পারেনি। তবে ব্রিটিশ ফিল্ম মেকার সেবাস্টিয়ান জুনিয়রের পূর্ণদীর্ঘ ছবি দ্য ওরনেন্টে ভারতীয় একটি মেয়ের ছোট্ট ভূমিকায় অভিনয় করেছে। ছবিটি আমি দেখিনি। এই ছবিটির একটি ডিভিডি কপি আপনার জন্য পাঠালাম। আমি জানি এই ডিভিডি দেখার জন্য প্রয়োজনীয় ডিভিডি প্লেয়ার আপনার নেই। একটি ডিভিডি প্লেয়ারও পাঠালাম। প্রাক্তন ছাত্রের এই উপহার আপনি গ্রহণ করবেন এই আশা অবশ্যই করতে পারি। আপনি বিশেষভাবে জানতে চেয়েছিলেন সায়রা বানু কোনো মানসিক রোগের চিকিৎসাধীন ছিল কিনা। এই বিষয়ে কোনো তথ্য আমি বের করতে পারিনি। মানসিক রোগের ডাক্তাররা রোগীদের কোনো তথ্যই বাইরে প্রকাশ করেন না। তাদের জন্য কোর্টের নির্দেশ প্রয়োজন হয়। স্যার, আপনি যদি অন্য কিছু জানতে চান আমি আমার ইমেল নম্বর দিচ্ছি। চিঠি চালাচালের চেয়ে ইমেলে যোগাযোগ সহজ হবে। বিনীত, সর্দার আমির হোসেন। কেমন আছো সায়রা? চাচা, আমি ভালো আছি। খুব ভালো আছো সেরকম মনে হচ্ছে না। কিছুক্ষণের মধ্যে 2বার ইনহেলার নিলে। আমার মন ভালো না। যখন আমার মন খারাপ থাকে তখন শ্বাসের সমস্যা হয়। মন খারাপ কেন? আমার হাজব্যান্ডের শরীর হঠাৎ করে বেশি খারাপ হয়েছে। কাল রাতে তাকে হাসপাতালে ভর্তি করতে চেয়েছিলাম, সে রাজি হয়নি। সে বলেছে জীবনের শেষ কিছুদিন সে তার নিজের বাড়িতে কাটাতে চায়। উনি কি নিশ্চিত যে তার জীবনের শেষ সময় এসে গেছে? উনি নিশ্চিত না হলেও আমি নিশ্চিত। এত নিশ্চিত কিভাবে হচ্ছ? ইবলিশ শয়তান এসে তোমাকে বলেছে যে তিনি মারা যাচ্ছেন?
আমাকে বলেনি, বাবাকে এসে বলেছে। সায়রা চা খাবে? না, চা খাও, তোমার সঙ্গে আমিও খাবো। এসো কিছুক্ষণ মন খুলে গল্প করি। আমার ধারণা তোমার সঙ্গে আমার আর দেখা হবে না। দেখা হবে না কেন? দেখা হবে না কারণ দেখা হবার কোনো প্রয়োজন নেই। আমি ইবলিশ শয়তান ঘটিত যে সমস্যা তার সমাধান করে ফেলেছি। সমাধান জানার পর তুমি আমার কাছে আসবে বলে মনে হয় না। সমাধান করে ফেলেছেন? হ্যাঁ, করেছি। আপনি কি আমার লেখা পুরোটা পড়েছেন? আমি 3rd চ্যাপ্টার পর্যন্ত পড়েছি। আরও 2টা চ্যাপ্টার আছে, সেই 2 চ্যাপ্টার পড়বেন না? না। না কেন? তুমি লেখাটা মূলত আমাকে কনফিউজ করার জন্য লিখেছো। আমি যতই পড়ছি ততই কনফিউজ হচ্ছি। ইবলিশ যেমন সত্যের সঙ্গে মিথ্যা মিশে, তুমি নিজেও তাই করেছো। অতি গুরুত্বপূর্ণ কিছু তথ্য গোপন করেছো, আবার অতি তুচ্ছ কিছু তথ্য খুব গুরুত্বের সঙ্গে বর্ণনা করেছো। সায়রা বানু কিছুক্ষণ চুপ করে থেকে ক্ষীণ স্বরে বলল, আপনার সমাধানটা কি বলুন। মিসির আলী বললেন, সমাধান তুমি নিজেও করেছো, অনেক আগেই করেছো, তাই না? হ্যাঁ। তাহলে আমার কাছে এসেছো কেন? কনফার্মেশনের জন্য। আপনার যতটা আস্থা আপনার বুদ্ধির ওপর আছে, আমার ততটা নেই। মিসির আলী উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন, চা নিয়ে আসি, চা খেতে খেতে কথা বলি। আগে কথা শেষ হোক, তারপর চা খাবে। মিসির আলী বসে পড়লেন। সায়রা বলল, চা এখন খেতে চাচ্ছি না কেন আপনাকে বলি। চা খেলেই আপনি সিগারেট ধরাবেন। এমনিতেই আমার শ্বাসকষ্ট, সিগারেটের ধোঁয়ায় শ্বাসকষ্টটা আরও বাড়বে। এখন বলুন আপনার সমাধান। মিসির আলী বললেন, তুমি তোমার গলার স্বর পুরুষদের মতো করতে পারো, তাই না? সায়রা বানু চমকালো না, সহজ গলায় বলল, হ্যাঁ। মিসির আলী বললেন, তোমার বোন যখন আলাদা ঘরে থাকা শুরু করলো, তুমি তখন জানালার বাইরে থেকে পুরুষদের মতো গলা করে তার সঙ্গে কথা বলতে। ইবলিশ শয়তান সেজে কথা বলা। সায়রা বলল, হ্যাঁ। ও আলাদা থাকতে গেল, তখন আমার খুব রাগ লাগলো। আমি তাকে ভয় দেখিয়েছিলাম যাতে সে আবার আমার সঙ্গে থাকতে শুরু করে। ইবলিশ শয়তান সেজে তুমি তোমার বাবার সঙ্গেও কথা বলেছ? হ্যাঁ, বলেছি। ওনাকে ভয় দেখাতে চেয়েছো? হ্যাঁ, বাবাকে ভয় দেখানো জরুরি ছিল। তুমি তোমার মায়ের মৃত্যু সম্পর্কে যে বর্ণনা দিয়েছ সে বর্ণনা ভুল। তুমি লিখেছো ছাদের ঠিক যে জায়গা থেকে পড়ে ইথেনের মৃত্যু হয়েছে, তোমার মার মৃত্যু সেখান থেকে পড়ে হয়েছিল। অথচ তোমার মার মৃত্যু এ বাড়িতেই হয়নি। সায়রা বলল, এ বাড়িতে হয়নি ঠিক, তবে তার মৃত্যু ছাদ থেকে পড়েই হয়েছিল। মিসির আলী বললেন, তোমাদের বাড়ির পুরনো ইলেকট্রিসিটি বিলগুলো ঘেটে একটি মজার তথ্য পেলাম। দেখেছি 5 মাস তোমরা এই বাড়িতে ছিলে না। সায়রা বলল, এই তথ্যটা মজার কেন? এই তথ্যটা মজার কারণ তখন প্রশ্ন আসে, এই 5 মাস তোমরা কোথায় ছিলে? হঠাৎ উদয় হয়ে গেলে কেন? আপনি ইঙ্গিত করার চেষ্টা করছেন যে আমরা ইথেনের বাচ্চা ডেলিভারির জন্য বাইরে গিয়েছি, কিন্তু আমি খাতায় লিখেছি ইথেনের পোস্টমর্টম করা হয়, তখন তার পেটে কোনো বাচ্চা পাওয়া যায়নি। মিসির আলী বললেন, এমন কি হতে পারে না যে ওই 5 মাস তোমরা গোপনে কোথাও ছিলে? ইথেনের বাচ্চাটা হয়েছে, বাচ্চাটাকে কোথাও দত্তক দিয়ে তোমরা চলে এসেছো। সায়রা বলল, চাচা আপনি চা খেতে চেয়েছিলেন, চা খান। মেয়েটা কোথায়? ওকে বলুন চা দিতে। মিসির আলী বললেন, মেয়েটিকে আমি ইচ্ছে করি আজ বাসায় রাখিনি। আমি চাচ্ছিলাম না আমাদের কথাবার্তার সময় সে থাকুক। আমার এক বন্ধু আছে, তার নাম হারুন ব্যাপারী। নাসরিনকে পাঠিয়েছি ওই বাড়িতে, সে আজ সারাদিন ওই বাড়িতে থাকবে। চা আমাকেই বানাতে হবে। সায়রা, তোমার জন্য কি বানাবো? হ্যাঁ। মিসির আলী চা এনে দেখলেন সায়রা কাঁদছে, নিঃশব্দ কান্না। তিনি সায়রার দিকে চায়ের কাপ এগিয়ে দিলেন। সায়রা নিঃশব্দে চুমুক দিল। ক্ষীণ গলায় বলল, আপনি ইচ্ছা করলে সিগারেট ধরাতে পারেন। মিসির আলী সিগারেট ধরালেন। সায়রা বলল, কথা শেষ করুন। মিসির আলী বললেন, ইথেনের মৃত্যুর পর রমনা থানায় একজন মহিলা এবং একজন পুরুষের টেলিফোন করাটা খুবই রহস্যজনক। আমি তোমাদের ওই বাড়িটি দেখতে গিয়েছি, গাছগাছালিতে ঢাকা বাড়ি। এই বাড়ির ছাদে কি হচ্ছে না হচ্ছে তা দূরের অ্যাপার্টমেন্ট হাউস থেকে দেখে বোঝার উপায় নেই। অথচ এর মধ্যে একজন দেখে ফেলল ঘিয়া রঙের পাঞ্জাবি। অন্ধকারে কোনো রং দেখা যায় না, কাজেই যে বলেছে ঘিয়া রঙের পাঞ্জাবি তাকে দেখতে হয়েছে খুব কাছ থেকে, কিংবা সে জানে হত্যাকাণ্ডটি যে করেছে তার গায়ে ছিল ঘিয়া রঙের পাঞ্জাবি। ওই ভয়াবহ দিনে তোমার বাবার গায়ে কি ঘিয়া রঙের পাঞ্জাবি ছিল? হ্যাঁ। মিসির আলী সিগারেটে লম্বা টান দিয়ে বললেন, টেলিফোন দুটা আমার ধারণা তুমিই করেছো। তুমি করেছো প্রথমে মেয়ের গলায়, তারপর পরই পুরুষের গলায়।
আমি টেলিফোন কেন করব? দুটো কারণে করবে। যাতে তোমার বাবা তোমাকে সন্দেহ না করে, যাতে তোমার বাবার ধারণা হয় কাজটা ইবলিশ শয়তান করেছে। তোমার বাবার রূপ ধরে সে ছাদে গেছে, তোমার বোনকে ধাক্কা দিয়ে ফেলেছে। আপনার ধারণা ইথেনকে আমি ধাক্কা দিয়ে ফেলেছি? এই বিষয়ে আমি পুরোপুরি নিশ্চিত। হত্যাকারীর মোটিভ থাকে, আমার মোটিভ কি? নিসার আলি বললেন, পুরো ঘটনাটা অন্যভাবে যদি সাজাই তাহলে একটা মোটিভ বের হয়ে আসবে। সাজাবো? সাজান। তার আগে আমার একটা প্রশ্ন। আপনার ধারণা আমি একজন ভয়ঙ্কর হত্যাকারী, মোটামুটি ইবলিশ শয়তানের কাছাকাছি। তাই যদি হয়, আমি আপনার কাছে সাহায্যের জন্য কেন আসব? আপনাকে তাহলে আমার কেন প্রয়োজন? আমার প্রয়োজন কেন সেটা পরে বলবো, আগে পুরো ঘটনাটা অন্যভাবে সাজাই। হ্যাঁ, সাজান। তুমি লিখেছ ইথেনের মৃত্যু যেভাবে হয়েছে তোমার মার মৃত্যু সেভাবে হয়েছে। তাহলে ধরে নিই তুমি নিজেই তোমার মাকে ধাক্কা দিয়ে ফেলেছ। কেন ফেলেছ আমি জানি না, এই অংশটি আমার কাছে পরিষ্কার না। আমার ধারণা এই মৃত্যুর বিষয়ে তোমার বাবার মনে কিছু খটকা ছিল। খটকা দূর করার জন্য ইবলিশ শয়তানের উপস্থিতি তোমার কাজে লাগালে। সায়রা, তুমি কি আরেক কাপ চা খাবে? না। তুমি চাইলে আমি আলোচনা বন্ধ রাখতে পারি। আপনার যা বলার বলুন, আমি শুনছি। নিসার আলি বললেন, ইথেনের পেটে সন্তান আসার অংশটিকে আমি সম্পূর্ণ অন্যভাবে সাজাবো। যেভাবে সাজাবো তাতে জিগসা পাজলে খাপে খাপ মেলে। সন্তানটি আসলে এসেছিল তোমার পেটে। সন্তানটি তুমি নষ্ট করোনি। যে 5 মাস তোমরা বাইরে ছিলে, সেই 5 মাসে সন্তানটি পৃথিবীতে আসে এবং তাকে কোথাও দত্তক দেওয়া হয়। ইথেন পুরো বিষয়টি জানে। তাকে চুপ করে দেওয়া তোমার প্রয়োজন হয়ে পড়ে। ইথেন নামের মেয়েটা কথা পেটে রাখা টাইপ মেয়ে না, তাকে বিশ্বাস করা যায় না। ঠিক বলেছি? হ্যাঁ, ঠিক বলেছি। তোমার লেখা 3টা চ্যাপ্টার আমি পড়ে ফেলেছি। এই 3 চ্যাপ্টারে তুমি তোমার স্বামীর কথা কিছুই লেখোনি। আমি তার সম্পর্কে সামান্যই জানি, শুধু এইটুকুই জানি তিনি অসুস্থ। তার সম্পর্কে আমরা কম জানি কারণ তুমি জানাতে যাচ্ছ না। তার অসুখটা কি? ডাক্তার ধরতে পারছে না। দেশের ডাক্তাররা দেখেছে, বাইরের ডাক্তাররাও দেখেছে। শুরুতে ক্যান্সার ভাবা হয়েছিল, এখন ভাবা হচ্ছে না। যতই দিন যাচ্ছে সে দুর্বল হয়ে পড়ছে। কোনো কিছু খেতে পারে না, হজম করতে পারে না। মাথার চুল উঠে যাচ্ছে। সায়রা সামান্য চমকালো, তবে সহজ গলায় বলল, হ্যাঁ। খাবারের সঙ্গে যদি অতি অল্প পরিমাণ হেভি মেটাল যেমন আর্সেনিক, অ্যান্টিমনি কিংবা লেড দেওয়া হয়, তাহলে শরীরে কর্কব যে এমনভাবে নষ্ট হবে ডাক্তাররা তার কারণ ধরতে পারবে না। হেভি মেটাল জড়ো হবে চুলের গোড়ায়, চুল পড়তে শুরু করবে। হেভি মেটালের সাহায্যে মানুষ খুন করার সহজ বুদ্ধির জন্য একজন রসায়নবিদ দরকার। বুঝতে পারছো? পারছি। এই মানুষটাকে সরিয়ে দেবার চিন্তা তোমার মাথায় এসেছে কারণ তোমার মনে ভয় ঢুকে গেছে এই মানুষটা তোমার অতীত ইতিহাস জেনে ফেলবে। তুমি তোমার সন্তানকে প্রোটেক্ট করতে চেয়েছো। ভালো কথা। এই সন্তানের বাবাকে তোমার প্রাইভেট টিচার রকিব সাহেব? হ্যাঁ। উনি কোথায়? জানি না কোথায়, তার সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। মিসির আলি বললেন, এখন আমি বলি তুমি আমার কাছে কেন এসেছো? সায়রা বলল, বলুন। সিরিয়াল কিলাররা অহংকারী হয়। তাদের ধারণা জন্মে কারোরই সাধ্য নেই তাদের অপরাধ ধরার। তারা বুদ্ধির খেলা খেলতে পছন্দ করে, অন্যকে বুদ্ধিতে হারাতে পছন্দ করে। তুমি আমার কাছে বুদ্ধির খেলা খেলতে এসেছো। এটা ছাড়াও তুমি তোমার মেয়ের জন্য ভালো একটি আশ্রয় চেয়েছিলে। তোমার কাছে মনে হয়েছিল আমি একটা ভালো আশ্রয়। নাসরিন কি তোমার মেয়ে না? হ্যাঁ। ইথেন যে চিঠি তার মেয়েকে লিখেছিল বলে তুমি উল্লেখ করেছো, সেই চিঠি আসলে তোমার লেখা। তুমি তোমার মেয়েকে লিখেছো। ইথেন আর্টসের ছাত্রী। ফর্মালডিহাইড কি সেটা জানে না, তুমি জানো। তোমার ব্যাপারটা আমি এই চিঠি পড়েই ধরতে পেরেছি। তোমার খাতায় এই চিঠি যদি না থাকতো তাহলে আমি মনে হয় তোমাকে ধরতে পারতাম না। সায়রা কাঁদছে। মিসির আলি কঠিন গলায় বললেন, শেক্সপিয়ারের টেম্পেস্ট থেকে কয়েকটা লাইন বলি। লাইনগুলি নিশ্চয়ই তোমার পরিচিত। তুমি শেক্সপিয়ারের এই নাটকে অভিনয় করতে চেয়েছিলে। And my ending is despair, unless I be released by prayer, as you from crimes would pardoned be. সায়রা চোখ মুছতে মুছতে বলল, but release me from my hands, with the help of your good hands. মিসির আলি বললেন, সব কিছু পুলিশকে খুলে বললে কেমন হয় সায়রা? সায়রা বলল, আপনি বলতে বললে অবশ্যই বলবো। মিসির আলি বললেন, তুমি কি করবে বা করবে না সেটা তোমার ব্যাপার, আমি কাউকে উপদেশ দিই না। ভালো কথা, তুমি একবার বলেছিলে তোমার বাবার হাতে রান্না খাওয়াবে, মনে আছে? ওনার সঙ্গে দেখা করার আমার শখ আছে।
একজন পুণ্যবান মানুষ কি করে জানো? তিনি যখন কাউকে হাত দিয়ে স্পর্শ করেন তখন তার অন্ধকার নিজের ভেতরে নিয়ে নেন। সায়রা বলল, চাচা, আপনি কি আমাকে হাত দিয়ে একটু ছুঁয়ে দেবেন? মিসির আলি বললেন, না, কিন্তু তারপরও তিনি হাত বাড়িয়ে দিলেন।